আজ আমরা এমন একটা দিনের গল্প বলবো যে দিনটা পৃথিবীর ইতিহাসটাকেই একেবারে পাল্টে দিয়েছিল। চলুন না সোজা চলে যাই 66 মিলিয়ন বছর অতীতে। ভাবা যায় 1-2 বছর নয়, পুরো 16 কোটি বছরের রাজত্ব শেষ হয়ে গেল মাত্র একটা দিনে। এই একটা কথাতেই কিন্তু বোঝা যায় ঘটনাটা ঠিক কতটা হঠাৎ করে আর কি ভয়ঙ্করভাবে ঘটেছিল। তো চলুন আজ আমরা সেই দিনটার প্রত্যেকটা মুহূর্তকে যেন চোখের সামনে দেখব। তো এই যে বিশাল প্রলয়, এর আগে আমাদের এই পৃথিবীটা দেখতে ঠিক কেমন ছিল, চলুন সেই দুনিয়া থেকে একটা চক্কর কেটে আসি। আজকের পৃথিবীর সাথে এর কিন্তু কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। ভাবুন তো, চারিদিকে ঘন জঙ্গল, বিশাল বিশাল সব সাগর, আর হ্যাঁ, বাতাসে অক্সিজেনের পরিমাণও ছিল অনেক বেশি। মানে ডাইনোসরদের বেঁচে থাকার জন্য যাকে বলে একেবারে আদর্শ একটা জায়গা। আর এই জগতের যারা রাজা ছিল তারা ছিল সত্যিই বিশাল, মানে দৈত্য বললেও কম বলা হয়। একদিকে যেমন টিরেক্সের মতো ভয়ঙ্কর শিকারী, তেমনি আবার ট্রাইসেরাটপসের মতো বিশাল ঘাস খেকো প্রাণী। আর আকাশে সেখানে উড়ন্ত জিরাফের চেয়েও লম্বা কোয়েটজালোকোটলাস, ভাবা যায়। আর এই সব দানবদের পায়ের তলায় মানে গর্তে লুকিয়ে বাস করত আমাদেরই পূর্বপুরুষেরা, একদম ছোট্ট ছোট্ট স্তন্যপায়ী প্রাণী। সব কিছুই বেশ ঠিকঠাক চলছিল, একদম প্রকৃতির নিয়ম মেনে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে মহাকাশের ওই গভীর অন্ধকার থেকে এক সাক্ষাৎ মৃত্যুদূত সোজা পৃথিবীর দিকেই ছুটে আসছে। এর সাইজ আর স্পিড দুটোই ছিল আমাদের কল্পনার বাইরে। দিনের বেলাতেও কিন্তু আকাশে এই আগুনের গোলাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ডাইনোসররা হয়তো আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবত, আরে এই নতুন তারাটা আবার কোত্থেকে এলো। আর এখানেই হলো পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগ্য। মানে অ্যাস্ট্রয়েডটা যদি একটু অন্য অ্যাঙ্গেলে বা গভীর সমুদ্রে গিয়ে পড়তো, তাহলে হয়তো এত বড় সর্বনাশটা হতো না। কিন্তু না, ওটা এসে পড়ল ঠিক এমন একটা অ্যাঙ্গেলে যেখান থেকে কোটি কোটি টন সালফার আর ধুলো সোজা উড়ে গিয়ে অ্যাটমসফিয়ারে মিশে গেল। আর এটাই ডাইনোসরদের ভাগ্যটা চিরদিনের জন্য লিখে দিয়েছিল। আর ঠিক এর পরেই এলো সেই মুহূর্তটা, সেই জিরো আওয়ার, যখন আকাশটা যেন মাথার ওপর ভেঙে পড়ল আর গোটা পৃথিবীটা দাও দাও করে জ্বলে উঠল। শুরু করা যাক এই সংখ্যাটা দিয়ে, 100 মিলিয়ন মেগাটন। এই আঘাতে যে এনার্জি তৈরি হয়েছিল সেটা ছিল 100 মিলিয়ন মেগাটন টিএনটির সমান। এই শক্তিটা যে ঠিক কতটা তা আসলে কল্পনা করাও মুশকিল। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এভাবে ভাবুন, হিরোশিমায় যে অ্যাটম বোমটা ফেলা হয়েছিল, এই বিস্ফোরণটা ছিল তার চেয়েও 500 কোটি গুণ বেশি শক্তিশালী। হ্যাঁ, 500 কোটি গুণ। যেখানে এই অ্যাস্ট্রয়েডটা আছড়ে পড়েছিল, মানে ইম্প্যাক্ট সাইটে, সেখানকার তাপমাত্রা এক মুহূর্তে সূর্যের চেয়েও বেশি হয়ে গিয়েছিল। 10,000 ডিগ্রি সেলসিয়াস। গ্রহাণু, মাটি সবকিছু নিমিষে বাষ্প হয়ে গিয়েছিল। আর এই ধাক্কার ফলে যে ভূমিকম্পটা হয়েছিল, রিক্টার স্কেলে তার ম্যাগনিটিউড ছিল 11.5-এরও বেশি। মানে এই একটা কম্পনে গোটা গ্রহটা থরথর করে কেঁপে উঠেছিল। তাহলে দেখুন প্রথম 1 ঘন্টায় ঠিক কি ঘটেছিল। T=0, মানে ঠিক যে মুহূর্তে ধাক্কাটা লাগলো সাথে সাথে 180 কিলোমিটার চওড়া একটা গর্ত তৈরি হয়ে গেল। মাত্র 15 মিনিটের মাথায় সেই কাঁপুনি গিয়ে পৌঁছলো উত্তর আমেরিকায়, আর শুরু হলো বিশাল সুনামি। 40 মিনিটের মধ্যে মহাকাশে ছিটকে যাওয়া টুকরোগুলো আবার পৃথিবীর দিকে ফিরে আসতে শুরু করলো। আর 1 ঘন্টা পেরোতে না পেরোতেই 1.5 কিলোমিটার উঁচু একটা সুনামির ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল। এই যে আগুনের বৃষ্টির কথা বললাম, তার প্রমাণই হলো এই টেকটাইট। ব্যাপারটা কি, আসলে বিস্ফোরণের চোটে গলন্ত পাথর ছিটকে সোজা মহাকাশে চলে যায়। সেখানে গিয়ে ঠান্ডা হয়ে কাচের মতো ছোট ছোট গোলক হয়ে যায়, আর তারপর বুলেটের মতো স্পিডে আবার পৃথিবীতে ফিরে আসে। আর এই তথ্যটা, এটা তো প্রায় অবিশ্বাস্য। বিজ্ঞানীরা উত্তর ডাকোটার ট্যানিস বলে একটা জায়গায় এমন মাছের ফসিল পেয়েছেন যাদের ফুলকার ভেতরে এই টেকটাইটগুলো আটকে ছিল। মানেটা কি দাঁড়ালো? যখন আকাশ থেকে ওই আগুনের বৃষ্টি নামছে, মাছগুলো তখনও শ্বাস নেওয়ার চেষ্টা করছিল। ভাবুন একবার, বিলুপ্তির ঠিক সেই মুহূর্তটাই যেন পাথরের মধ্যে থমকে গেছে। এই কোটি কোটি জ্বলন্ত টেকটাইটের জন্য পুরো অ্যাটমসফিয়ারটা গরম হয়ে ওঠে। খোলা আকাশের নিচে তখন যা কিছু ছিল এক মুহূর্তে ঝলসে গিয়েছিল। বড় বড় ডাইনোসরদের জন্য পালানোর বা লুকানোর কোনো জায়গাই আর বাকি ছিল না। আগুন তো নিভল, কিন্তু তারপর শুরু হলো এক নতুন ভয়ঙ্কর অধ্যায়, এক লম্বা অন্ধকার আর বরফ শীতল যুগ। বিস্ফোরণের ফলে যে কোটি কোটি টন ধুলো আর ছাই আকাশে উঠেছিল, তা দিয়ে পৃথিবীটা যেন একটা কালো চাদরে ঢাকা পড়ে গেল। সূর্যকে আর দেখা যায় না। শুরু হলো যাকে বলে ইম্প্যাক্ট উইন্টার, আর তার সাথে বোনাস হিসেবে সালফারের জন্য শুরু হলো অ্যাসিড বৃষ্টি, যা সাগরের জলকেও বিষাক্ত করে তুলল। তাহলে বুঝতেই পারছেন পুরো ফুড চেনটাই কিভাবে ভেঙে পড়ল। 1 নম্বর, আকাশে ধুলোর জন্য সূর্যের আলো আসা বন্ধ।
2 নম্বর, আলো নেই, তাই শালক সংশ্লেষণও বন্ধ, গাছপালা সব মরে গেল। 3 নম্বর, গাছপালা নেই, তাই ঘাস খেকো ডাইনোসররা না খেতে পেয়ে মারা গেল। আর শেষে কি হলো? শিকারী যখন নেই, তখন মাংসাশী ডাইনোসররাও খাবারের অভাবে একে একে শেষ হয়ে গেল। আর এর ফল কি হলো? পৃথিবীর মোট 75% প্রজাতি, মানে প্রায় সব কিছুই চিরদিনের জন্য হারিয়ে গেল। সহজ কথায়, প্রতি 4টে প্রজাতির মধ্যে 3টেই এই মহাপ্রলয়ে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জানেন, এই ভয়ঙ্কর ধ্বংসের মধ্যেই লুকিয়েছিল একটা নতুন যুগের শুরু। চলুন এবার দেখি কারা এই প্রলয়ের পরেও টিকে থাকতে পেরেছিল, আর ঠিক কিভাবে। বেঁচে থাকার আসল সিক্রেটটা কিন্তু এখানে। দেখুন, যারা আকারে বিশাল ছিল আর শুধু এক ধরনের খাবার খেত, তারা শেষ হয়ে গেল। কিন্তু যারা ছোটখাটো ছিল, মাটির নিচে বা জলের মধ্যে আশ্রয় নিতে পারত, আর যা পেত তাই খেয়েই মানিয়ে নিতে পারত, যেমন আমাদের স্তন্যপায়ী পূর্বপুরুষেরা, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে গেল। আসলে চরম বিপদের সময় বিরাট শক্তির চেয়েও মানিয়ে নেওয়ার ক্ষমতাটাই যে বেশি জরুরি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। ডাইনোসররা শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যে একটা বিশাল শূন্য স্থান তৈরি হলো, সেই সুযোগটাই কাজে লাগাল স্তন্যপায়ী প্রাণীরা। এই মহাবিপর্যয়টাই আসলে তাদের বেড়ে ওঠার আর এই পৃথিবীকে শাসন করার একটা রাস্তা খুলে দিল। আর যদি আরও একটু তলিয়ে ভাবি, তাহলে এই ঘটনাটাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের, অর্থাৎ মানুষের আসার পথটা তৈরি করে দিয়েছিল। 66 মিলিয়ন বছর আগের ওই একটা দিন ডাইনোসরদের রাজত্ব শেষ করে স্তন্যপায়ীদের যুগের দরজা খুলে দিয়েছিল। ওদের শেষটাই যদি আমাদের শুরু হয়, তাহলে একবার নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবার সময় হয়েছে, তাই না? আমাদের কাজকর্মের যে শেষ, সেটা আবার কোনো নতুন অধ্যায়ের সূচনা করবে। এই প্রশ্নটাই আজ থাকলো।